আদালত বাধ্য করেছে সরকারকে ওটা প্রকাশ করতে, এবং দেখা গেল যে 1 জুলাইয়ের মধ্যে প্রকাশ করার কথা বলেছে, অথচ 25শে জুনই সেটা প্রকাশ করে দিয়েছে। অভিরূপ সরকার এসে সেই 15% বাড়ি ভাড়া ভাতাকে 12% করে দিয়েছে। অর্থাৎ এই সরকারকে মানে তাবেদারি করতে করতে এমন জায়গায় তিনি নিয়ে এসছেন, তিনি যে একজন অর্থনীতিবিদ সেই ভাষাটাই তিনি ভুলে গেছেন। আমাদের যে আইনজীবী মাননীয় ফিরদৌস শামীম 26 তারিখ রাত 12টার পরে মেল করেছে যে 27 তারিখটা স্মরণ করিয়ে দিতে চাইছে যে আজকে কিন্তু লাস্ট ডেট, আজকে যদি আপনারা ডিএর অর্ডার না বার করেন তাহলে কিন্তু এই যে পিটিশনটায় আপনাদের কন্টেম্প্ট অফ কোর্ট বলে গণ্য হবে, এবং এইটাই নোটিশ হিসাবে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে দিয়ে আমরা আদালত অবমাননার মামলা করব। অর্থাৎ নোটিশ অলরেডি আমাদের দেওয়া হয়ে গেছে, মেলে দেওয়া হয়েছে। আগামীকাল আমি নিজে গিয়ে হার্ড কপি নবান্নে গিয়ে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারির ঘরে গিয়ে আমি জমা দিয়ে আসবো, কারণ ওটা আমাদের সুপ্রিম কোর্টে প্রয়োজন আছে। কিভাবে যে ল পাস করেছে ভগবান জানে। একটা ল পাস আইনজীবী যদি হয় তার এই ধরনের আচরণ হতে পারে কোনো সময়? হ্যাঁ, তার বিচার বুদ্ধি বিবেক কিছু নেই। একটা গ্র্যাজুয়েশন বা 12 ক্লাস না পাস করলে তো লয়ে ভর্তি হওয়া যায় না। এতটা পথ যদি সে অতিক্রম করে আসার পর এই ধরনের ঘটনা ঘটায়, তাহলে শিক্ষা দীক্ষার যে মানটাও কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটাও তো চিন্তার ব্যাপার। মাননীয় অভিরূপ সরকার যে চেয়ারম্যান ছিল, তিনি এই পে কমিশনের সুপারিশটা সরকারের কাছে জমা দিয়েছে। এখন সরকার সেটা প্রকাশ করেনি, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে এই ঘটনাটা মুখ্যমন্ত্রী কেন 15 সালের 27শে নভেম্বর বেতন কমিশন বসিয়ে মাননীয় অভিরূপ সরকারকে চেয়ারম্যান করেছিল, সেটা আমরা কিন্তু তখনই বলেছিলাম যে 16তে বিধানসভা ইলেকশন, অতএব এটা প্রকাশ পেতে পেতে কবে হবে সেটা আমাদের ধারণার বাইরে। এবং সেটাই দেখলাম যে প্রায় 4.5 বছর পরে সেপ্টেম্বর মাসে 19-এ তিনি বেতন কমিশনের রিপোর্ট নাকি জমা দিয়েছে, কারণ মুখ্যমন্ত্রী বলেছে জমা দিয়েছে, কিন্তু আমরা তার সেই কপি পাইনি। এবং 20 সালে 1/1/20 থেকে নয়া বেতনটা শুরু হলো উইদাউট ডিএতে। সেটা নিয়ে আমরা মারাত্মক সোচ্চার হয়েছি যে ডিএ ছাড়া বেতন কমিশন। কিন্তু এই যে একটি সংগঠন আরটিআই করেছে, আরটিআইতেও রিপোর্ট দিচ্ছিল না, তারপরে আদালতে যেতে হয়েছে, আদালত বাধ্য করেছে সরকারকে ওটা প্রকাশ করতে, এবং দেখা গেল যে 1 জুলাইয়ের মধ্যে প্রকাশ করার কথা বলেছে, অথচ 25শে জুনই সেটা প্রকাশ করে দিয়েছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, ওটা যখন প্রকাশ পেয়েছে আমরা অবাক হয়ে গেলাম। কেন অবাক হয়ে গেলাম? মাননীয় অভিরূপ সরকার কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে তিনি নাকি প্রফেসর ছিলেন। সেখানে এই যে সম্পূর্ণভাবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বেতন পেতেন, সব ধরনের ভাতা পেতেন, যার মধ্যে এই মহার্ঘ ভাতাও ছিলেন। এখন তিনি অবসর নিয়েছেন, এই অবসরের বেসিকের উপর এখনও তিনি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা পাচ্ছেন। ডিএ নাম নেই, ডিআরনেস স্লিপ আছে, অথচ তিনি সরকারকে সরাসরি বলছে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে রাজ্য সরকারের যে ডিএ দিতে হবে এর কোনো মান্যতা আমি খুঁজে পাইনি, মান্যতা দেয়নি। সরকার সেটাকে গ্রহণ করেছে, ওর কথাটাকেই সরকার গ্রহণ করেছে। আবার শুধু তাই নয়, দেখুন ব্যাপারটা হলো কংগ্রেস আমলে তখনও আমি চাকরি পাইনি, তখন 10% বাড়ি ভাড়া ভাতা ছিল। বামফ্রন্ট সরকার আসার পর 10% বাড়ি ভাড়া ভাতাটা হয়ে গেল 15%। এই অভিরূপ সরকার এসে সেই 15% বাড়ি ভাড়া ভাতাকে 12% করে দিয়েছে। অর্থাৎ এই সরকারকে তাবেদারি করতে করতে এমন জায়গায় তিনি নিয়ে এসছেন, তিনি যে একজন অর্থনীতিবিদ
সেই ভাষাটাই তিনি ভুলে গেছেন। কারণ কি, এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ দেওয়ার কথা বলেনি ঠিকই, কিন্তু এই তিনি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে আমাদেরকে বেতন বাড়াতে বাধ্য হয়েছেন। কারণ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যেমন ডিএও দেওয়া হয়, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ভাতা সে বেতনও বাড়ানো হয়। কারণ হচ্ছে, এবং উদাহরণস্বরূপ বলবো, যেমন 2.5657 গুণিত কেন্দ্রীয় সরকার, অন্যান্য রাজ্য সরকারের বেতন বৃদ্ধি হয়েছে, আমাদেরকেও কিন্তু ওই 2.57 গুণিতক বেতন বৃদ্ধি করতে হয়েছে। অর্থাৎ অভিষেকবাবু যে কেন এটা করলো, কারণ মানে ভাবতে অবাক লাগে এই কারণে যে বিগত যত কটা বেতন কমিশন হয়েছে সবাই কিন্তু সুপারিশ করেছে যে প্রতিটি রাজ্য সরকার, এমনকি কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে থাকেন। আমরাও সুপারিশ করছি সরকারের কাছে যে এই রাজ্যের সরকারি কর্মচারীদেরও বছরে 2 কিস্তি দিয়ে দেওয়া হোক। সুপারিশ তারা করেছে, সরকার মানেনি আলাদা ব্যাপার। সরকার কবে মানল? এরা পঞ্চম বেতন কমিশনেরটা মানল। সেখানে ওই একই বার্তা ছিল যে আমরা সুপারিশ করছি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বছরে 2 কিস্তি দিয়ে দিক, এবং 1 জুলাই 2008 থেকে ডিএটা দেওয়া হোক অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এবং সেটা রাজ্য সরকার দিল। একটা সময় সুপারিশ মেনে নিয়ে রোপাতে লেখার পরেও যখন তারা বন্ধ করে দিল, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা বন্ধ করে দিল, ইচ্ছে অনুসারে দিতে আরম্ভ করলো, তখনই আমরা কেসটা করেছি এবং সেই নথিপত্র আমরা দেখিয়েছি, পে কমিশনের রিপোর্ট দেখিয়েছি, রোপা দেখিয়েছি, বিভিন্ন রাজ্যে সব যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ দেওয়া হয় তা দেখিয়েছি। এমনকি এই যে পে কমিশনের রিপোর্টে যে পরিষ্কার বলেছে সেই বার্তাও দিয়েছি, যার জন্য আজকে আমরা ডিএ মামলায় জয়লাভ করেছি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ডেট অতিক্রান্ত, এত বড় একটা হিউজ স্টেপ নেওয়া হয়েছে, তারপরেও মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে। এইদিকে এই বিষয়টি নিয়ে তিনি কিছু করছেন না, বা এই বিষয়টি নিয়ে শব্দ খরচ করছেন না। চন্দ্রিমা ভট্টাচার্যকে 2-4 কথা বলতে শোনা গেছে। দেখুন, চন্দ্রিমা ভট্টাচার্য তো এখানে তো আমরা জানি মুখ্যমন্ত্রী যা বলে সেটাই হয়। এই যে যত কটা ডিএ ঘোষণা হয়েছে সবই মুখ্যমন্ত্রী করেছে। একবার বিধানসভায় শুধু চন্দ্রিমা ভট্টাচার্য করেছিল, তবুও চিরকুটের মাধ্যমে আমার মনে হয় সেই চিরকুটটাও বলে দিয়েছে মুখ্যমন্ত্রী যে চন্দ্রিমাকে বলো যে যাতে মানে ও যে মুখ দিয়ে বলবে সেটা কিন্তু বার্তাটা পরিবেশিত হলো না। আমরা কি দেখলাম যে একটা চিরকুট আসলো, অর্থাৎ চিরকুটটা আসা মানে যে ওর বার্তা কিন্তু নয় ডিএ ঘোষণাটা। তাহলে কে চিরকুটটা পাঠিয়েছে সেটা প্রমাণ হয়ে গেল। অর্থাৎ মুখ্যমন্ত্রী সবসময় করেছে এই ব্যাপারটা। দেখুন, যেদিন জগন্নাথ দেবের মানে রথযাত্রা, তার আগের দিনই তো উনি যখন আমাদেরকে বেশ কয়েকজন সাংবাদিক দীঘা থেকে ফোন করে বলল, মলয়বাবু আপনি কোথায়? আমি তাহলে সেরকম রাইটার্সে ছিলাম, আপনি থাকুন, কারণ মুখ্যমন্ত্রী আজকে সাংবাদিক বৈঠক করছে, নিশ্চয়ই ডিএর কথা ঘোষণা করবে। আমরাও কিন্তু সেটাই দিকে চেয়েছিলাম, কিন্তু কী যে বার্তা সে পরিবেশন করলো মাথা মুন্ডু, আমরা কেউ বুঝতে পারলাম না, সাধারণ মানুষও বুঝতে পারলো না। কিন্তু ডিএর কথাটা তিনি করলো না। হঠাৎ করে দেখলাম তারা MA মডিফিকেশন যে অ্যাপ্লিকেশন সেটা করে দিয়েছে। তার মধ্যে কি বলবো, আমরা ছোটোবেলায় যখন বলতাম এই একটু একটা কিছু খাবার খাচ্ছে, একটু দিবি না, তোকে আমি তো দিয়েছিলাম, তুই তো আমাকে দিসনি, এই ধরনের একটা বক্তব্য পরিবেশন করছে। বলছে আমরা তো LTC দিই, আমরা তো HTC দিই, হোম ট্রাভেল কনসেশন, আমরা তো সার্ক দেশভুক্ত বিদেশগুলোতে যাওয়ার কথা বলি, আমরা তো এই হেলথ স্কিম 2008 সেটা দিই, ক্যাশলেস করেছি। মানে আরে এগুলো তো আমাদের নিয়মের মধ্যে এগুলো তো রয়েছে, তাই তো দিতে হয়েছে। তার সঙ্গে ডিএস কি সম্পর্ক?